আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার, যাদের স্বপ্ন প্রভাষক হওয়ার, তাদের জন্যই কিন্তু স্বপ্নকে পূরণ করার আরও একটা ধাপ এগিয়ে দেয় নিবন্ধন পরীক্ষা। কারণ নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি স্কুলে এবং কলেজে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন। এই পরীক্ষাগুলোতে প্রিলি, লিখিত এবং ভাইবা 3টা স্টেপে পরীক্ষা হচ্ছে এবং এর পরবর্তীতে ভাইবা উত্তীর্ণ হয়ে গেলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনাকে সুপারিশ প্রাপ্ত করা হচ্ছে। আর তাই যাদের স্বপ্ন শিক্ষক হবার, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই লাইভ সেশনটি। অর্থাৎ আপনাদের জন্য আজকে লাইভ সেশন নিয়ে আসছি আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অংশ হিসেবে। আজকে আমরা আলোচনা করব গাণিতিক যুক্তি বা গণিত অংশটুকু থেকে। বিগত নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 19তম নিবন্ধন পরীক্ষার জন্য, সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। সবাই খাতা কলম রেডি থাকেন, সবাই কমেন্ট করবেন। চলুন কমেন্ট করা শুরু করে দিন। 16তম প্রভাষক নিবন্ধনে 2019 সালে এসেছিল এই কোশ্চিনটা। 16তম প্রভাষক নিবন্ধন 2019 সালে এই কোশ্চিনটা এসেছে। কোশ্চিনটা কি, চলুন দেখে আসি। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম ও করিমের বয়সের গড় কত? 35 বছর। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? এই কোশ্চিনটা হচ্ছে, খেয়াল করবেন, কার বয়স চেয়েছে? করিমের বয়স কত? রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। তাহলে বয়সের গড় যদি 35 বছর হয় তাহলে সমষ্টি কত? মানে দুইজনের বয়স গড়ে 35 বছর, তাহলে সমষ্টি কত হবে? 35 দুগুণ 70 বছর হবে। তাহলে সমষ্টি কত? 70 বছর। আবার রহিম ও হামজার বয়সের গড় হচ্ছে 20 বছর। তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে বলেন দেখি? এদের বয়সের সমষ্টি হবে 40 বছর। এটাকে গুণ করলে হবে কত? 40। তাহলে রহিম ও করিমের বয়সের গড় 70, রহিম ও হামজার বয়স হচ্ছে যে 40। এটা বলছে হামজার বয়স 11। দেখেন হামজা কোথায়? হামজা আছে এইখানে। হামজার বয়স যদি 11 বছর হয় তাহলে রহিমের বয়স কত হবে? এখানে তো বের করা যায়, তাই না? 40 থেকে 11 বাদ দিয়ে দেন, তাহলে থাকবে কত? 29 বছর। এইটা হচ্ছে যে আপনার কার বয়স? রহিমের বয়স কিন্তু 29। এই যে রহিমের বয়স কত বছর? 29 বছর রহিমের বয়স। এখন কথা হচ্ছে রহিম এবং করিমের মোট বয়স হচ্ছে 70 বছর। রহিম এবং করিমের বয়স যদি হয়ে থাকে 70 বছর, তাহলে এখানে রহিমের বয়স 29, তাহলে করিমের বয়স কত হবে? তো 70 থেকে 29টা বাদ দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। এখানে হবে কত? 1 3 4 41 বছর। তাহলে করিমের বয়স পেয়ে যাবো আমরা 41 বছর। খুবই কঠিন প্রশ্ন নাকি? মোটেও কিন্তু না। বয়স সংখ্যাগুলোকে মানে গড় বয়স সংখ্যাগুলো কিন্তু অনেক ইজি হয়ে থাকে। হ্যাঁ, আর অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ যারা রাইট অ্যান্সার দিয়েছেন, সবাইকেই অনেক 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 ধন্যবাদ। ওকে, চলুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, নেক্সট কোশ্চিন এই যেটা, এটা 16তম প্রভাষক নিবন্ধন 2019 সালে এসেছে। প্রভাষকে, হ্যাঁ, মানে কলেজ পর্যায়ে এসেছে। তাহলে চলুন কি আছে রাইট অ্যান্সারটা। পানি ভর্তি একটা বালতির ওজন হচ্ছে 12 কেজি। পানি ভর্তি একটা বালতির ওজন কত কেজি? 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? খালি বালতির ওজন কত? দেখেন, ম্যাথ যখন আপনি করবেন, কোনো একটা প্রশ্ন, অজানা কোনো একটা প্রশ্ন যখন আপনি সমাধান করতে যাবেন, তখন কিছু কিছু বিষয় আপনাকে মার্ক করতে হবে। একটা কলম নেবেন, বাসায় যখন প্র্যাকটিস করবেন একটা কলম নেবেন। এই দেখেন আমি কিন্তু এই যে প্রশ্নটা যখন পড়েছি, বেশ কিছু জায়গায় কিন্তু মার্ক করেছি। এই মার্ক করার কৌশলটা কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। ওকে, তাহলে কি হবে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি পয়েন্টগুলো, মানে মেইন পয়েন্টগুলো কোনটা। মেইন পয়েন্টগুলো ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পানি ভর্তি একটা বালতির ওজন হচ্ছে 12 কেজি। একটা বালতির ওজন, পানি ভর্তি বালতির ওজন 12 কেজি। অর্ধেক পানি ভর্তি বালতির ওজন কত? অর্ধেক পানি ভর্তি করলে দাঁড়ায় হচ্ছে 7 কেজি। তাহলে বাকি অর্ধেকের ওজনটা কত কেজি বলেন? অর্ধেকের ওজন হবে 5 কেজি, তাই না? এই যে 12 - 7, তাহলে অর্ধেক পানির ওজন হবে 5 কেজি। তাহলে সম্পূর্ণ পানির ওজন কত হবে বলেন দেখি? সম্পূর্ণ পানির ওজন হবে দ্বিগুণ, তাহলে 10 কেজি। সম্পূর্ণ পানির ওজন হবে 10 কেজি। তাহলে বালতির মোট ওজন হচ্ছে 12 কেজি আর পানির ওজন 10 কেজি। তাহলে বালতির ওজন কয় কেজি হবে? বালতির ওজন হবে 2 কেজি। এটাই তো রাইট অ্যান্সার। বালতির ওজন হবে 2 কেজি। ওকে, আসুন নেক্সট। এই যে একটা কোশ্চেন রয়েছে, 17তম শিক্ষক নিবন্ধন 2022 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখেন প্রশ্নটা দেখি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। দুটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? 3:2।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো দেখেন ব্যাসার্ধ কি বলেন তো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তো আমি যেহেতু দুইটা বৃত্তের কথা বলা হয়েছে, দেখেন দুইটা বৃত্তের কথা বলা হয়েছে না, দুটো বৃত্তের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত, একটা 3 একটা 2, একটা মনে করেন যে বড় আর একটা মনে করেন ছোট আর। হ্যাঁ, তাহলে বড় আর বৃত্তের ব্যাসার্ধ কি হবে? পাই আর স্কোয়ার। এই যে এটা অনুপাত, ছোট আর বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এই যে এটা নির্ণয় করতে হবে আপনাকে। তো এই যে পাই পাই গেল কাটা, তাহলে কি থাকে এখানে? আর স্কোয়ার অনুপাত হবে ছোট আর স্কোয়ার, বড় আর স্কোয়ার অনুপাত ছোট আর স্কোয়ার। এখন এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত? 3 আর 2, তাহলে এখানে লিখে দেন 3 স্কোয়ার অনুপাত হবে কত? 2 স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? মানে এখানে 3 স্কোয়ার করলে হবে 9, 2 স্কোয়ার করলে হবে 4, 9:4। এই যে এটাই তো রাইট অ্যান্সার, 9:4। স্কোয়ার করলেই হয়ে যায়, বুঝছেন? আমি তো ভেঙে ভেঙে দেখাই দিলাম, এত ভেঙে ভেঙে আপনার তো পরীক্ষা করার দরকার নাই, শেখার জন্য একটু জেনে রাখবেন, ব্যাস তাহলেই হলো। পরীক্ষায় কি করবো? অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ স্কোয়ার করে দিবেন, 3 স্কোয়ার আর 2 স্কোয়ার, তাহলে 9 আর 4 পেয়ে যাবেন, ব্যাস শেষ হয়ে গেল। ওকে, তাহলে চলুন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট কি প্রশ্ন রয়েছে? এই যেটা কোশ্চিন দেখেন, 16তম শিক্ষক নিবন্ধন 2019 সালে এসেছিল। এটা যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হন, 9 জন কি মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ? কত ভাগ পুরুষ সেটা কিসে বের করতে হবে? শতকরা বের করতে হবে, যে শতকরা কত ভাগ পুরুষ হবে। এগুলো অঙ্ক এখন সহজ হয়ে গেছে নাকি? আসলে ঠিক তাই, এগুলো কিন্তু আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সহজ কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এটার সমাধান দেখে আসি। যারা পারেন নাই, ভুল কেউ করেননি, কারো এখনো ভুল চোখে পড়ে নাই আমার, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন, তবে অনেকে হ্যাঁ ভুলও দিয়েছেন, দুই একজন ভুল অ্যান্সার দিয়েছেন। দুই একজন ভুল অ্যান্সার দিয়েছেন। যাই হোক, চলুন আমরা দেখে আসি রাইট অ্যান্সারটা, ঠিক আছে? যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ? দেখেন কমিটির সদস্য কতজন? সদস্য 12 জন। সদস্য যদি 12 জন হয়, তাহলে মহিলা সদস্য কতজন বলেন? মহিলা সদস্য হচ্ছে 9 জন। তাহলে 12 জনের মধ্যে 9 জন হচ্ছে মহিলা সদস্য, তাহলে পুরুষ সদস্য কতজন? তাহলে 12 জনের থেকে 9 জন বাদ দিয়ে দিই আমরা, থাকবে কয়জন? 3 জন। এই 3 জন হচ্ছে পুরুষ সদস্য। এখন এই 3 জন যে পুরুষ সদস্য, কত জনের মধ্যে 3 জন পুরুষ সদস্য? 12 জনের মধ্যে 3 জন পুরুষ সদস্য, তাহলে 12 জনের মধ্যে 3 জন পুরুষ। এই যে হচ্ছে কত ভাগ পুরুষ? 12 ভাগের 3 ভাগ হচ্ছে পুরুষ। 12 ভাগের 3 ভাগ কি হবে? 12 ভাগের 3 ভাগ হবে পুরুষ। এখন বলেছে শতকরা কত ভাগ পুরুষ। যখন আপনি শতকরা বের করতে যাবেন তখন কি করতে হবে? যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে আপনাকে 100% দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। ব্যাস আমি 100% দ্বারা গুণ করে ফেললাম, তাহলেই তো কমপ্লিট। এবারে আসুন আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি। এই 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 4 হবে। আর এই 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 25 হবে। তার মানে আমার কি হবে? এই 25% হবে কত? পুরুষ। তো শতকরা কত ভাগ পুরুষ? মানে শতকরা 25 ভাগ পুরুষ হবে। ঠিক আছে, এই তো এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, ব্যাস আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। হ্যাঁ, ফারজানা লিখেছেন আমার কমেন্ট পড়েন না। তারপর মর্জিনা আক্তারও লিখেছেন স্যার আমার কমেন্ট পড়েন না কেন? হাই হাই, বলে কি আজকে এত কমেন্ট পড়ছে? এত কমেন্ট আমি পড়ি না, আজকে এত কমেন্ট পড়ছি তাও বলে আমার কমেন্ট পড়েন না। যাই হোক, অনেকের কমেন্ট পড়া হয়ে ওঠে না, আপনারা অনেকেই কমেন্ট করেন তো, যার জন্য। কারণ কমেন্ট পড়তে গেলে তো ম্যাথ করানো সম্ভব হবে না, তাই না? এবার আসেন এই প্রশ্নে চলে আসি। হ্যাঁ, কি হবে রাইট অ্যান্সার? দেখেন এটাও 16তম শিক্ষক নিবন্ধন 2019 সালে এসেছিল। একটা বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? দেখি এবার রাইট অ্যান্সার দেন, দেখি কারা কারা পারবেন এটা করতে। দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ জলদি জলদি কমেন্ট করতে হবে। জাহিদুল ইসলাম সজল স্যার, স্যারকে আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, স্যার আমাকে ভালোবাসা দিয়েছে। যাই হোক, চলুন আমরা তাহলে এটার অ্যান্সার করা ট্রাই করি, দেখি কারা কারা পারবেন। কি বলেছি? একটা বর্গক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, বর্গক্ষেত্র কাকে বলে? আমরা তো জানি যে যার সবগুলো বাহু সমান। বর্গ, দেখেন একটু খেয়াল করুন, একটু আলোচনাটা করি আমরা। এটা ধরে নিচ্ছে আমাদের একটা বর্গ।
যদিও চিত্রটা হয় নাই, তবু ধরে নিই, আমরা মনে মনে ধরে নিই এটা আমাদের বর্গ। তো বর্গে কি হবে, বর্গের চারটা বাহু কি হয়, সমান হয়, মানে এই বাহু এ হলে এই বাহু এ হবে, এই বাহু এ হবে, এই বাহু এ হবে, বর্গের সবগুলো বাহু সমান হবে, এবং কোণগুলো কি হবে, কোণগুলো সমকোণ হবে, তাই না? তাহলে বর্গের সংজ্ঞাটা কি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ হয় সমকোণ তাকে বলা হয় বর্গ বা বর্গক্ষেত্র। ওকে, এখন এইখানে পরিসীমা চেয়েছে, পরিসীমা কি হয় বলেন দেখি। পরিসীমা হয় সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা যদি এটা হয়ে থাকে, পরিসীমা কি হবে, সবগুলো বাহু যোগ করলে কি হবে, বাহু কয়টা, চারটা, চারটা এ আছে, তাহলে পরিসীমা পাবো কি আমি, পরিসীমা হবে 4a, এটা হচ্ছে পরিসীমা। আবার কর্ণ, কর্ণটা কি দেখেন তো, এই দুইটা কর্ণ যোগ করে দিলাম, তাহলে এখানে আমরা কি পাই, একটা সমকোণী ত্রিভুজ পাই, তাই তো, সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে নাম যদি দিই এ বি সি ডি, তাহলে এ সি স্কয়ার সমান কি পাবো আমরা, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তো এই ক্ষেত্রে এ বি এর মান কত, এ স্কয়ার প্লাস এ স্কয়ার, বি সি এর মান এ স্কয়ার। তাহলে এখানে এ সি স্কয়ারের মান এটা, তাহলে এ সি স্কয়ার সমান কি পাচ্ছি, 2a স্কয়ার কিন্তু পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এসি এর মানটা কি পাবো, এসি এর মান পাবো √2a, এইটা হচ্ছে কর্ণ। তাহলে এখানে লিখে দিই আমি √2a, এটা কিন্তু মুখস্থ জানি আমরা, হ্যাঁ, আমি একটু বাড়তি করাইলাম আপনাদের জন্য। এখন এই ম্যাথ সমাধান করার জন্য এগুলো করতে হবে না, কিন্তু জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে আমরা এটা করে ফেললাম। ওকে, তাহলে এইটা হচ্ছে 4a হচ্ছে পরিসীমা, আর কর্ণ হচ্ছে √2a। এখন দেখেন তো বড় কোনটা, আপাত দৃষ্টিকোণ থেকে বড় কোনটা মনে হয়, এই 4a এর সাথে কত গুণ আছে, 4 গুণ আছে, আর এর সঙ্গে √2 গুণ আছে, কোনটা বড় হবে বলেন দেখি। তো √2 বড় নাকি 4 বড়, √2 বড় নাকি 4 বড়। √2 এর মান জানা আছে, কিন্তু এটা মনে রাখতে হবে, √2 এর মান অ্যাটলিস্ট দুইটা মনে রাখবেন, হ্যাঁ, 1.4143, 1.41 অ্যাটলিস্ট এটাটুকু মনে রাখতে হবে আপনাকে, হ্যাঁ, যে 1.4143। তাহলে √2 এর মান এটা হচ্ছে ছোট, হ্যাঁ, √2টা কি ছোট, আর এটা কি 4টা হচ্ছে বড়। তার মানে এখানে বলছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা, এই যে 4a এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, তাহলে দুইটাকে ভাগ করে দিব আমরা, ভাগ করলে কত গুণ সেটা পেয়ে যাব। তাহলে এই যে 4a ভাগ করব কি √2a, এটা পরিসীমা আর এটা কর্ণ, তাহলে পরিসীমাকে কর্ণ দ্বারা ভাগ করছি আমরা, তাহলে কত বড় সেটা পেয়ে যাব। এই যে a আর a গেল কাটা, থাকবে কত 4/√2, এটা থাকলো। এখন এটাকে একটু ভেঙে ভেঙে আমি লিখবো। তো 4/√2 মানে কি, 4 মানে কি বলেন তো, 2 × 2 হয় 4, আর নিচে থাকে কত, নিচে থাকে √2। এখন এই যে দুই, প্রথম যে দুইটা আছে এই দুইটা আমি ঠিক রাখলাম, আর এই যে পরের যে দুইটা রয়েছে এই দুইকে ভাঙলে কি পাওয়া যায়, √2 × √2, কারণ দুইটা √2 গুণ করলে কি পাওয়া যায়, একটা 2 পাওয়া যায়, তাই তো। তাহলে এই যে আমরা নিচে রাখলাম √2, এবার কি হবে দেখেন তো এবার এখানকার √2 আর এখানকার √2 কি হবে, কাটা যাবে, তাহলে থাকবে কি, তাহলে বলেন দেখি, এখানে থাকে 2√2, তাহলে 2√2, এই যেটা। তার মানে আমার যে প্রশ্নটা বলেছে এখানে, যে একটা বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√2 গুণ। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হবে, 2√2। আমি একটু বড় করে করলাম, হ্যাঁ, বোঝানোর খাতিরে একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে করলাম। আপনাদের অনেকেরই এটা মুখে মুখে হয়তো বা করতে করতে মুখস্থই হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, আজকে আর কোনো কিছু করাবো না। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো লাইভ সেশনটিতে। তো আজকে এখানেই আমরা বিদায় নিব, দেখা হবে আপনাদের সাথে, কথা হবে আপনাদের সাথে, যারা যুক্ত হবেন আমাদের সাথে তাদের সাথে জুম লাইভ ক্লাসে সরাসরি কথা হবে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।